আমি এটা দেখতে পাচ্ছি যে আসলে খুনটা কে করেছে। হ্যালো। হাই মেঘা, হাউ আর ইউ? ভালো আছো তো? হ্যাঁ, সানডেতে শপিং করার মজাই আলাদা। ও ও আমি আমি বারণ করেছিলাম না আমি? কেন গেছিলে বাইরে? আমি মানে এমনি। আমার চোখ এড়িয়ে কিছুতেই পালাতে পারবে না, বুঝেছো? তুমি এরকম কেন করছো? আমার পিছু কেন ছাড়ছো না? বারণ করেছিলাম না আমি? কেন গেছিলে বাইরে? বারণ করেছিলাম। ভেবেছো লুকিয়ে পালিয়ে যাবে আর আমি জানতেও পারবো না? নির্বোধ মেয়ে, যেখানে খুশি যাও না কেন, আমার চোখ এড়িয়ে কিন্তু পালাতে পারবে না, বুঝেছো? কতবার আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি তো বুঝতেই চাইছো না। এবার আমি রোজকার এই প্রবলেম একদম শেষ করে দেবো। তুমি আমার সামনে কেন আসছো না? আমি কি ক্ষতি করেছি তোমার? কেন আমার পিছনে পড়ে আছো? কেন? কোথায় যাব আমি? কি করব এখন? মাই গড, এ সমাজে কত অত্যাচার বেড়ে গেছে মেয়েদের আর মহিলাদের ওপর। কিন্তু এখানে না কোনো ছুরির চিহ্ন আছে, না কোনো গুলির দাগ। কি হয়েছে স্যার? সন্দেহজনক কিছু? হ্যাঁ দীপিকা, এই বডিটা উল্টাতে একটু সাহায্য করো। কিন্তু স্যার আমি ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা খুন নয়, তাড়াতাড়ি এসো। এটা রক্ত নয়? হ্যাঁ অভিজিৎ, আমার তো মনে হয় এটা হেয়ার ডাই। দেখো। হ্যাঁ স্যার। দীপিকা তাড়াতাড়ি এসো। না কোনো গুলির দাগ আছে, না কোনো ছুরির দাগ। সেটাই তো আমি বলতে চাইছি, এটা খুন নয়। স্যার, এটা হয়তো খুনই হয়নি, আত্মহত্যা করেছে হয়তো মেয়েটা। না দীপিকা, সেটা মনে হচ্ছে না। যদি এই মেয়েটা সুসাইড করে থাকতো তাহলে এইভাবে শুয়ে থাকতো না। দেখে মনে হচ্ছে কেউ ওকে বাইরে থেকে নিয়ে এসে এখানে ফেলে রেখেছে। মানে স্যার খুনই হয়েছে? সেটা তো মনে হচ্ছে। অভিজিৎ, এর গলার দিকটা চেক করো তো। ইয়েস। না স্যার, গলাতে তো কোনো চিহ্নই নেই গলা টিপে দেবার। স্যার, হতে পারে মেয়েটা বিষ খেয়ে নিয়েছে।
না, কেউ এটা দেখানোর জন্য অনেক পরিশ্রম করেছে যে এই মেয়েটা আত্মহত্যা করেছে। কিন্তু অভিজিৎ, তুমি তো দেখতেই পাচ্ছ এই বাড়ির মধ্যে বা বাথরুমে বা কোনো জায়গায় কোনো রকমের ধস্তাধস্তির চিহ্ন কিন্তু পাওয়া যায়নি। কেন? এখানে ফ্লোরে বা কোনো জায়গায় কিন্তু রক্তের চিহ্ন নেই। কেন? মানে স্যার খুনটা হয়েছে কিন্তু কিন্তু জানা যায়নি যে খুনটা কিভাবে হয়েছে। এটা আবার কি? এই জিনিসটা কি? হ্যাঁ, দেখেছো অভিজিৎ? কি এটা? পড়ে পাওয়া 12 আনা। এটা দিয়েই আমরা পাবো আসল চোরকে। ঘরের সমস্ত দরজা ভেতর থেকে বন্ধ করা আছে, মেন ডোরও লক করা আছে। স্যার, এ কি করেছো তুমি? স্যার এটা জানি না। ওই যে ওখানে। ও, পুরো বাড়িটাতে সেন্ট্রাল অ্যালার্ম সিস্টেম লাগানো আছে। যদি কেউ জানালা বা দরজা জোর করে খোলার চেষ্টা করে সঙ্গে সঙ্গে জানা যাবে। ব্যাংকের লকারের মতন অ্যালার্ম সিস্টেম লাগানো আছে। ঘরে কারোর ঢোকা তাহলে খুব মুশকিল স্যার। লাশের আশেপাশে একটুও রক্ত নেই, বডিতে আঘাতেরও কোনো চিহ্ন নেই, বাথরুমে যা কিছু ছিল সবই একরকম রয়েছে। খুনি তো দারুণ প্ল্যান করেছে। কিচ্ছু বুঝতে পারছি না। ঘরের ভেতরে জোর করে ঢোকার কোনো রাস্তা নেই। ঘরের সমস্ত দরজা ভেতর থেকে বন্ধ করা আছে, মেন ডোরও লক করা আছে, জানলা দরজায় অ্যালার্ম সিস্টেম লাগানো আছে, বাইরে থেকে ভেতরে উঁকি দেওয়ারও রাস্তা নেই। তার মানে মেঘার অনেক আগের থেকেই প্রাণের ভয় ছিল। স্যার তাহলে খুনি ভেতরে এলো কি করে? স্যার বাড়িতে অনেকগুলো আঙুলের ছাপ পাওয়া গেছে, কম করে 3-4টে লোকের তো বটেই। মানে মেঘা ছাড়া এখানে কেউ না কেউ নিশ্চয়ই ছিল। ফোনটা কোথায় পাচ্ছে? মনে হচ্ছে দোতলায় পাচ্ছে, আমি দেখছি। হ্যালো, কে বলছেন? ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে। সিআইডি থেকে? আপনারা আমাদের বাড়িতে কেন? আপনি কে বলছেন? আমি কবিতা বলছি। কবিতা? হ্যাঁ, মেঘার দিদি। ও, মেঘার বোন বলছেন? সব ঠিক আছে তো না? না কিন্তু মেঘা না না, কোথায়? দেখুন এমনি এনকোয়ারি করছি আমরা। ইনকোয়ারি? ওর কিছু হয়নি তো? মেঘার তো আপনি আপনি একটা কাজ করুন, আপনি হ্যাঁ বলুন। সিআইডি ব্যুরোতে চলে আসুন, আমি আপনাকে ওখানেই সবকিছু বলবো। কিন্তু কি হয়েছে? মেঘার কিছু হয়নি তো? আরে না, না। বলুন না কি হয়েছে প্লিজ। আপনি আসুন তো একবার প্লিজ। ওকে, ওকে, সিআইডি ব্যুরো। ঠিক আছে। ঘরটা দেখে মনে তো হচ্ছে না যে এখানে কিছু হয়েছে। ঘরের মধ্যে তো দেখছি সব জিনিসই ঠিকঠাক আছে। এটা কি? প্লাস্টিক ব্যাগ সোফার নিচে। এটাই সব থেকে অদ্ভুত ব্যাপার। স্যার সেলফোন পেয়েছি, ব্যাটারি পুরো শেষ হয়ে গেছে স্যার। ব্যুরোতে নিয়ে গিয়ে ব্যাটারিটা ফুল চার্জ করো। দেখো কার কার কাছ থেকে এই নম্বরে ফোন এসেছিল আর মেঘাই বা কাকে কাকে। স্যার, এই মেয়েটাকে খুন শ্বাসরোধ করে করা হয়েছে। হোয়াট? দম বন্ধ করে? কিন্তু গলাতে তো কোনো চিহ্ন নেই। হ্যাঁ, গলায় কোনো রকম দাগ নেই,
কারণ গলা টিপে মারা হয়নি। গলা টিপেও মারা হয়নি, বাথটাবেও কোনো জল ছিল না যে সেখানে ডুবে দমবন্ধ হয়ে মারা যাবে। তাহলে এই মেয়েটার মৃত্যু হলো কি করে? এটা জানার জন্য আপনাদের শালুখে বাবার শরণাপন্ন হতে হবে। ও আই এম সরি, ডক্টর শালুখের শরণাপন্ন হতে হবে। কিন্তু আজ আমরা ডক্টর সারিকার সাথে কথা বলতে এসেছি। তা করে নাও। তো হ্যাঁ, ডক্টর সারিকা, কি বলছিলাম জানো? এটাই যে মৃত্যুর কারণ কি। হ্যাঁ, এই মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছে? স্যার এই কথাটা তো আপনাকে ডক্টর সালুংকেই বলতে পারবে। What? ডক্টর সারিকা, এটা তো গন্ডগোল। গড়বড়া কি আছে? যে কথাটা আমি খুঁজে বার করেছি সেটা তো আমিই বলতে পারবো না। আসুন, আর একবার বলে দিচ্ছি। আরে বাদ দাও তো ভাই। আরে আসুন না, আসুন। দেখা যাক না স্যার। এ দেখুন, এই ব্যাগটা দেখছেন আপনি? হ্যাঁ। আপনারাই এনেছিলেন না এটা মেঘার বাড়ি থেকে? হুম। এর মধ্যে যখন আমি হিলানিয়াম গ্যাস দিলাম তখন যা ঘটলো দেখে আমার চুল খাড়া হয়ে গেছে। এমন কি দেখেছো? আপনিও দেখে নিন। এটা তো একটা মুখের প্রিন্ট। ইয়েস স্যার, আর এটা মেঘার মুখের ছবি। তার মানে প্রথমে মেঘার মুখে কেউ এই প্লাস্টিকের ব্যাগটা পরিয়েছে, তারপর খুন করেছে। খুনটা খুব সাবধানে করেছে। তারপরেও খুনি একটা সূত্র রেখেই দিয়েছে। এই দেখুন, মেঘার বডি থেকে এই ফাইবারটা পেয়েছি আমি। আরে এটা তো কোনো তারের টুকরো মনে হচ্ছে। হ্যাঁ, এটা কোনো ইলেকট্রিক ওয়্যার থেকে বেরিয়েছে। ইলেকট্রিক তার থেকে? হ্যালো, কবিতা এসে গেছে? ঠিক আছে, আমরা 5 মিনিটে পৌঁছচ্ছি। স্যার। হ্যাঁ? মেঘার বোন কবিতা ব্যুরোতে চলে এসছে। কবিতা, দেখো যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু এখন মেঘা তো আর ফিরে আসবে না। দেখো, ওর খুনিকে ধরাটা খুব প্রয়োজন। কবিতা, আমরা যখন মেঘার বাড়ি গেলাম তখন ওখানে গিয়ে দেখলাম বাড়ির দরজার মধ্যে অনেকগুলো তালা লাগানো রয়েছে। কেন? ওরা তো কিসের ভয় ছিল? জিৎ জিৎ? জিৎ ওর বয়ফ্রেন্ড ছিল, যে ওকে সবসময় ভয় দেখাতো। বয়ফ্রেন্ড? তাহলে মেঘার পিছনে কেন পড়েছিল? মেঘা আর ওর মধ্যে কিছু প্রবলেমস ছিল, যার কারণে মেঘা ওকে ছেড়ে দিয়েছিল। কিন্তু ছেলেটি ওর পেছন ছাড়তে রাজিই ছিল না। ওকে বারবার ফোন করে বিরক্ত করতো। ইনফ্যাক্ট মাঝরাতে বাড়িতেও চলে আসতো। ব্যাপারটা তোমরা পুলিশকে জানাওনি? হ্যাঁ, বলেছিলাম। পুলিশ ওকে ডেকে বুঝিয়েও ছিল, কিন্তু বোধহয় আবারও বিরক্ত করা শুরু করেছিল। এমনকি মেঘা ভয়ের চোটে বাড়িতেই বসে থাকতো। স্যার, মেঘা যেই নাম্বারে কল করেছিল আর যেই নাম্বারগুলো থেকে ফোন এসেছে তার পুরো লিস্টটা পেয়ে গেছি স্যার। দেখো। স্যার, এর ভেতরে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা ওই জিতের। ওই নাম্বার থেকে 5 বার কল এসেছে স্যার। জিৎ তো 5 বার ফোন করেছে, আর আরো 7টা কল এসেছিল আলাদা আলাদা জায়গা থেকে। এটা কি? এটা মেঘা 4 বার কাউকে ফোন করেছিল একই নাম্বারে? হ্যাঁ স্যার, একটা নাম্বার থেকে 4 বার কল এসছে। কার নম্বর এটা? স্যার, এখনো অবধি জানা যায়নি। তাহলে খোঁজ নাও। হ্যাঁ স্যার। দীপিকা, খোঁজ নাও যে এই নাম্বারটা আসলে কার। হ্যাঁ স্যার। কবিতা, জিতের অ্যাড্রেস আছে তো তোমার কাছে? হ্যাঁ। জিত আছে বাড়িতে? আগে না, ও তো বাড়িতে নেই, কাল রাতেই চলে গেছে, এখনো আসেনি, ফোনও তুলছে না। আপনাদের কি দরকার জিতের সাথে? আমরা সিডি থেকে এসেছি, একটা খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। আসুন, ভেতরে আসুন। জিতের গার্লফ্রেন্ড মেঘার খুন হয়ে গেছে। আপনি জানেন তো মেঘাকে? হ্যাঁ, কিন্তু এই খুনের সাথে জিতের কি সম্পর্ক?
জিৎ তো মেঘাকে বিয়ে করতে চেয়েছিল। আর সেজন্যই ও মেঘাকে বিরক্ত করতো। হ্যাঁ, ভালোবাসায় তো ছোটখাটো ঝগড়া হবেই, আর আজকালকার ছেলে মেয়েরাও না। ও নিজের গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলতো, আর আপনি ওকে বাচ্চা বলছেন? ও যদি মনে করে যে খুন করেও ও সিআইডির হাত থেকে বেঁচে যাবে, তাহলে খুব বড় ভুল করছে। আমি তো নিজেই চিন্তায় আছি, ও সারা রাত বাড়ি আসেনি বলে। আমার মনে হয় ওর কোথাও কিছু হয়নি তো। আপনি একটা কাজ করুন, আপনি আমাদের ওর গাড়ির নাম্বার দিন আমাদের, আমরা ওকে খুঁজে বের করে নেব। ওর গাড়ি তো বোধহয় ওর বন্ধু নিয়ে গেছে। সেটা আমরা দেখে নিচ্ছি, আপনি শুধু নাম্বারটা দিন। স্যার, হ্যাঁ স্যার জিৎ পালিয়ে গেছে। হ্যাঁ স্যার, ওর মাও জানে না যে ও কোথায় গেছে। ওরা যদি জানে তাও বলবে না। স্যার, আমরা ওর গাড়ির নাম্বার কন্ট্রোল রুমে দিয়ে দিয়েছি, যদি ওর কার কোনো জায়গা থেকে পাওয়া যায়। স্যার, হ্যাঁ, স্যার ওই মেঘার ফোনে যে নাম্বার পাওয়া গেছে সেটা। কার? স্যার ওই নাম্বার। কি প্রবলেম হচ্ছে দীপিকা? কার নাম্বার? দেখো দীপিকা, বলতে তো হবে কার নাম্বার। স্যার ওটা ম্যাডাম জারার নাম্বার। ও ম্যাডাম জারা? ম্যাডাম জারা, ওই সাইকিক রিডার, তাই না? হ্যাঁ স্যার। অভিজিৎ, মনে পড়ছে আমরা একটা জিনিস পেয়েছিলাম মেঘার বাড়ি থেকে? ওটা দেখা মাত্রই আমার মাথায় টনক নড়ে যায়। ওই জিনিসটা মানে ওই কয়েনটা আমি এর আগে কোথাও নিশ্চয়ই দেখেছি। ম্যাডাম জারা। অভিজিৎ, এক কাজ করো। স্যার? না, তুমি না, দীপিকা, তুমি করো। কি করব স্যার? গিয়ে ম্যাডাম জারাকে গ্রেপ্তার করো। স্যার আমি ম্যাডাম জারাকে গ্রেপ্তার করব? আগে হ্যাঁ। স্যার কিন্তু আমি তো ওনাকে ভালো করে জানি, সম্মান করি ওনার স্যার। সেই জন্যই তুমি গিয়ে আর ওনাকে এখানে এই বিউরোতে নিয়ে এসো। আমরা সবার থেকে আলাদা, এই জন্যই লোকে আমাদেরকে নিয়ে কথা বলে। ও মাই গড! কেউ নিন্দেও করে, বেচারি। কেউ কখনো খারাপ বলে, তো কখনো ভালো। যে যাই বলুক না কেন, কিন্তু মা বলে আমাদের থেকে সেরা কেউ নেই। আমরা জুড়ে আছি, তাই আমরা ভালো আছি। শুধু যমজই নয়, কিন্তু কবে আসছে? অম্বর ধারা 24শে সেপ্টেম্বর থেকে সোম থেকে বৃহস্পতি রাত 9টায় সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে। সোনি এন্টারটেনমেন্ট চ্যানেলে দেখতে হবে। এখন কে এলো? এসো না, এসো। হাই, Hi. অনেকদিন পরে এলে। কাম 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 সেট, বসো। ম্যাডাম জারা, ওই এসিপি স্যার। কি হয়েছে এসিপি স্যারের? না কিছু হয়নি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছো। কি হয়েছে? ম্যাডাম জারা, ওই এসিপি স্যার আপনাকে ডেকেছেন। জানতাম, আমি জানতাম একদিন না একদিন ওনার আমার সাহায্যের প্রয়োজন পড়বে। না ম্যাডাম জারা, প্রয়োজনে আপনাকে ডাকেননি। তাতে খারাপ লাগার কি আছে? আমরা দুজন একে অপরকে অনেক দিন ধরে চিনি। কিসের কেস? কেস? মার্ডারের কেস। খুনিকে বুঝতে পারছো না? জানি। তাহলে আমাকে কি দরকার? ম্যাডাম জারা প্লিজ, আপনাকে আমার সাথে যেতে হবে। এসিপি স্যার, আমার কথা কখনো মিথ্যে হয় না, বলেছিলাম না আমি? আজকের পর কোনোদিন যেন এখানে দেখতে না পাই, বুঝেছেন? খুব শিগগিরই সেই দিন আসবে যেদিন আপনি নিজে আমায় এখানে ডেকে পাঠাবেন। কোনোদিন না। বলেছিলাম না আপনাকে ডাকতেই হবে। ম্যাডাম জারা, আপনি তো সবাইকে বলে বেড়ান যে তাদের কি হবে, কিন্তু আপনি কি জানেন আপনার সঙ্গে কি হতে চলেছে? আমি বলছি, আপনি অ্যারেস্ট হতে চলেছেন। অ্যারেস্ট? আগে হ্যাঁ।
দীপিকা, তুমি আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসছো? হ্যাঁ, আরে এ তো বেচারি একজন জুনিয়র অফিসার, এ কিছু করতে পারে না। আপনাকে তো গ্রেপ্তার আমি করছি, আমি। কিন্তু কেন? হোয়াট ফর? মেঘাকে খুন করা হয়েছে। মেঘার খুন? হ্যাঁ, মেঘার খুন। আমি দেখতে পাচ্ছি যে আসলে খুনটা কে করেছে। খুন কে করেছে? ম্যাডাম জারা। বিবেক, এভিডেন্স ব্যাগ নিয়ে এসো। So, ম্যাডাম জারা, এটা আপনারই তো, তাই না? এটা তো আমারই। পড়ে গেছে। কোথায় পেলেন? মেঘার বাড়ির থেকে। কি হয়েছিল ওখানে? ওখানে তো কি হয়েছিল? দেখুন, 4 বার ফোন করেছিল আপনাকে। ও আমার থেকে কিছু জানতে চাইছিল। কি? সেটা আমি আপনাকে বলতে পারবো না। মেঘা বেঁচে থাকলে ওকে জিজ্ঞেস করতাম, কিন্তু এখন তো আপনাকেই বলতে হবে। বললাম তো একবার, আমি বলতে পারবো না। আচ্ছা, তো ঠিক আছে। প্যাট্রিক্স, ওনার ফিঙ্গারপ্রিন্টসটা নাও তো দেখি। হোয়াট? চলুন ম্যাডাম। স্যার প্লিজ, আপনি এভাবে ওনাকে ইনসাল্ট করবেন না। দীপিকা, চলুন চলুন চলুন, আসুন। এর ওপর হাত রাখুন। দুটো হাতই। দীপিকা, যে ফিঙ্গারপ্রিন্টসগুলো আমরা মেঘার বাড়ি থেকে পেয়েছি, ম্যাডাম যারা ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে ম্যাচ করিয়ে দেখো একটু। ইয়েস স্যার। এবার দেখা যাবে ম্যাডাম জারা আপনার ভাগ্য কি বলে। দীপিকা, স্যার। ম্যাডাম জারা, আপনার ফিঙ্গারপ্রিন্ট তো ম্যাচ করে গেছে। এটা কি করে হলো? কিভাবে হলো? আচ্ছা, এর মানে হলো এই, যখন মেঘার খুন হয় তখন আপনি ওখানেই ছিলেন। দীপিকা, অ্যারেস্ট করো একে, আর একে ততদিন লকআপের মধ্যে রাখো যতদিন না এ মুখ খোলে। বলছি আমি, একদিন ও আমাকে খুব বিরক্ত করছে। দিনে 10 বার ফোন করে। আমি যেখানেই যাই করি না কেন, জানি না ও কি করে ওগুলো জানতে পেরে যায়। আমাকে সবসময় হুমকি দেয়। কে হতে পারে? আওয়াজটা কি তোমার চেনা কারুর? না, ইনফ্যাক্ট আমি ওর আওয়াজ আগে কখনো শুনিনি। খুব ভয়ানক আওয়াজ ওর। দেখুন, প্লিজ কিছু করুন, প্লিজ আমাকে বাঁচান। আমার এত টেনশন হয় যেন মনে হয় আমার মাথা ফেটে যাবে। জানি না কখনো আসবে আর কি জানি কি করে বসবে। সে কখনো তোমায় মারার চেষ্টা করেছে? না, কিন্তু আমার বাড়িতে একটা অসুবিধা আছে। কি? আমার বাড়িতে অনেক আওয়াজ শোনা যায়। আওয়াজ? হ্যাঁ, মনে হয় কোনো আত্মা আছে আমার বাড়িতে। আওয়াজগুলো কোথা থেকে আসে? দেওয়াল থেকে। দেওয়াল থেকে? হ্যাঁ, অনেক সময় তো আমি ভয় পেয়ে আলমারির ভেতরে লুকিয়ে পড়ি। কিন্তু যখন মেঘা আমায় বলেছিল
তখন আমি ওকে বিশ্বাস করিনি। কি বলেছিল? যদি আমি এই কথাটার উত্তর দিই তাহলে তাহলে তোমাদের মনে হবে অন্ধবিশ্বাস। তাও একবার শুনে তো দেখি। আমি একজন ক্লেভয়েন্ট, মানে এটা ধরে নিন যে আপনাদের আশেপাশে যে অরা রয়েছে সেটা আমি বুঝতে পারি। আমি সেই সব কিছু অনুভব করতে পারি, দেখতে পারি, যেটা সাধারণ লোক দেখতে পায় না। কিন্তু যখন মেঘা আমাকে বলল যে ও নিজের ঘরে আওয়াজ শুনতে পায়, তখন আমারও মনে হয়েছিল হয়তো ওর ডাক্তার দেখানোর দরকার। ঘর থেকে আওয়াজ হতো? হ্যাঁ, আর যখন আওয়াজগুলো বেড়ে যেত ও ভয় পেয়ে ক্লজেটের ভেতরে লুকিয়ে বসে থাকতো। কিরকম আওয়াজ? কোনো মানুষের আওয়াজ। এটা হতে পারে নাকি? ও মিথ্যে কথা বলছিল না, কিন্তু আওয়াজগুলো কেন আর কি করে হচ্ছিল সেটা আমিও বুঝতে পারিনি। বাড়িতে তো কিছুই দেখতে পাইনি। ও বলছিল যে আওয়াজগুলো দেওয়ালে। ম্যাডাম জারা, এই কথাটা কি কোনোভাবে সত্যি যে মেঘার ঘর থেকে আওয়াজ আসতো? আমি মিথ্যে কথা বলি না দীপিকা। আর এটা ভুলো না যে কিছুদিন আগে তুমিই এসেছিলে আমার কাছে। আমরা একটা কেসে খুব খারাপভাবে ফেঁসে গেছি, প্লিজ আমাদের সাহায্য করুন। তখন তুমি জানতে না যে আমার কথা সত্যি হয় না মিথ্যে। ম্যাডাম জারা, আমি আপনাকে পুরো বিশ্বাস করি, তবুও এই ব্যাপারটা যদি কোথাও একটু মিথ্যে বেরোয় তো। দেখো, তুমি আমাকে প্লিজ বাড়ি যেতে দাও। বাড়ি? না না, এসিপি স্যার আমাকে বলেছেন যে আপনাকে এখানেই বসাতে। দেখো, আমার পেগির খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে। পেগি? আমার ডগ। আচ্ছা ঠিক আছে, এসিপি স্যারকে জিজ্ঞেস করে নিচ্ছি। না না, এসিপির সাথে কোনো কথা বলার দরকার নেই, প্লিজ ডোন্ট টক। কি হলো? কি হলো ম্যাডাম জারা? তোমার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। দেখুন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আমি তোমায় ভয় দেখাচ্ছি না, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার আশেপাশে কেউ আছে যে তোমার খুব বড় শত্রু। আমার শত্রু? কে সে? তুমি জানো সে কে? এখানে তো এসিপি স্যার, যিনি সবসময় আমার উপর রেগে থাকেন, কিন্তু উনি শত্রু নন। এসিপি স্যার তোমায় সিআইডি থেকে বের করার কথা ভেবে নিয়েছেন। অ্যাফ্রেডিক্স কিছু পেলে? চেষ্টা করছি স্যার। ম্যাক্সিমাম টাইমে এটাই হয়। যখনই কোনো মানুষ বলে যে সে দেওয়াল থেকে আওয়াজ পাচ্ছে, তখনই ভাবা হয় যে তার মধ্যে কোনো সাইকোসোম্যাটিক প্রবলেম আছে। কিন্তু এ কথা তো সত্যিও হতে পারে। সত্যি তো অনেক কিছু হতে পারে দয়া। কবিতা, তুমি কখনো এখানে দেওয়ালের মধ্যে থেকে আওয়াজ পেয়েছো? না। স্যার, এখানে আসবেন স্যার প্লিজ। স্যার, এই আওয়াজটা ভালো করে শুনুন। এটা তো আলাদা। এখানে তো দেওয়াল একদম সলিড। আরে পেছনের পাল্লাটাও খুলে দেখছি। ও মাই গড, এটা কি? আই কান্ট বিলিভ দিস। মেঘা তো এর ব্যাপারে আমাকে কখনো বলেনি। হয়তো মেঘা নিজেও জানতো না এটা। মাই গড, আপনি এখানেই দাঁড়ান। হ্যাঁ, আরে এই রাস্তাটা যাচ্ছে কোথায়?
মনে হচ্ছে অনেকদিন ধরে এই জায়গাটা পরিষ্কার করা হয়নি। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন তো করা হয়নি, তা সত্ত্বেও এখানে কেউ একজন ছিল। পিৎজা? স্যার, মেঘা এটা জানতোই না যে ওর ঘরে কেউ লুকিয়ে বসে আছে আর পিৎজা খাচ্ছে। অভিজিৎ, এই দেখো, মেঘার ল্যান্ডলাইনের সঙ্গে মনে হচ্ছে প্যারালাল লাইন করা হয়েছিল। কেউ ওর ঘরেই লুকিয়ে থেকে বসে ওকেই বিরক্ত করছিল ওর ফোন থেকেই। স্যার, এই স্টিল ক্যামেরাটা পেলাম স্যার। ও, বেশ ভালোই প্রস্তুতি নেওয়া হয়েছিল এখানে মেঘাকে খুন করার জন্য। স্যার, নাইট ভিশন বাইনাকুলার, অন্ধকারেও দেখা যায় স্যার। লাইটের দরকারও নেই। ডিভি ক্যাম? একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। যদিও মেঘাকে মারতে চাইতো তাহলে এমনিতেই মারতে পারতো। এত কায়দা করার কি দরকার ছিল? ওর ঘরে লুকিয়ে বসে থেকে ওকে বিরক্ত করা। নিশ্চয়ই এর মাথাটা খারাপ হবে, অথবা সাইকোপ্যাথ। মেঘা নিজের বাড়িতে এতগুলো তালা লাগিয়ে রেখেছিল, তা সত্ত্বেও লোকটা বাড়ির ভেতর ঢুকে লুকিয়ে বসে রইল। কিন্তু স্যার, লোকটা বাড়ির ভেতর ঢুকলো কি করে? হ্যাঁ স্যার, এই ঘরে আসার তো একটাই রাস্তা। বস, আমার মনে হচ্ছে মেঘা এই লোকটাকে চিনতো, আর তাই কোনো চিন্তা ভাবনা না করে কখনো না কখনো ওই লোকটাকে এই ঘরের মধ্যে ঢুকতে দিয়েছিল। হয়তো কোনো ইলেকট্রিশিয়ান হবে, বা গ্যাসওয়ালা হবে, বা প্লাম্বার। এটা কাজ করে যায়, এই টিভি টেপটাকে চেক করা যায়। স্যার, এ তো মনে হচ্ছে স্ট্রিং অপারেশনের মতন ব্যাপার স্যাপার। লুকিয়ে রাখা ক্যামেরা দিয়ে কেউ শুট করেছে। মনে হয় অনেক দিন থেকেই এই রেকর্ডিং চলছে। এটা কি? প্রত্যেক ক্রিমিনালই কোনো না কোনো ছোটখাটো ভুল করবেই স্যার। ক্যামেরা অন করে অ্যাডজাস্ট করছিল মনে হয়। স্যার, এই ছবিটার একটা প্রিন্ট আউট দরকার। হ্যাঁ, স্যার, এক মিনিট থামান স্যার। কি হলো দীপিকা? স্যার প্লিজ, টেপটাকে 1 মিনিট রিওয়াইন্ড করুন। স্যার, এই ঘরটা আমি কোথাও দেখেছি। আচ্ছা, এটা তো মেঘার ঘর মনে হচ্ছে না। স্যার, এটা ম্যাডাম জারার ঘর। আমি দেখেছিলাম যেদিন অ্যারেস্ট করতে গেছিলাম। ম্যাডাম জারার বাড়ি? স্যার, ম্যাডাম জারাকে আমরা ছেড়ে দিয়েছি। প্যাগি, প্যাগি, কোথায় আমার বাচ্চাটা? কাম অন, মামাজ হোম। কাম অন, ওয়্যার আর ইউ? কাম অন, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আগে খাবার তারপর ওষুধ। প্যাগি, সুইটি, প্যাগি। প্যাগি ওখানে গেল কি করে? স্যার, এই ফুটেজটা দেখে মনে হচ্ছে এই লোকটা কোথাও লুকিয়ে বসেছিল। হতে পারে ম্যাডাম যারা এই লোকটা সম্পর্কে জানেনই না। এক মিনিট। স্যার, এটা দেখুন, এই লোকটার পিছনে টিভিতে লাগানো কেবল ওয়্যার রয়েছে। তার মানে এই লোকটা কেবলওয়ালা ছদ্মবেশে ঘরে ঢুকেছিল। হ্যাঁ, এই জন্যই মেঘা হয়তো জানতে পারেনি। বাড়িতে ঢোকার এটা ভালো স্টাইল। কতবার আমরা পাবলিকদের মেসেজ দিয়েছি, কিন্তু এই লেডিস কোনো আইডি প্রুফ না দেখেই বাড়ির মধ্যে ঢুকতে দেয়। অভিজিৎ, এই লোকটা কিন্তু খুব বিপজ্জনক। এ মেঘার পেছনে পড়েছিল আর তারপর ওকে খুন করে। আমার তো মনে হয় ম্যাডাম জারার পেছনেও পড়ে রয়েছে।
স্যার, হ্যাঁ বুঝতে পারছি না কি সমস্যা হয়েছে। ম্যাডাম যারা তো ফোনই তুলছেন না। ম্যাডাম জারার বাড়িতে গিয়ে জানতে হবে। ওঠান ওঠান ম্যাডাম যারা ফোন ওঠান, কিছু বুঝতেই পারছি না। কি লাভ মোবাইল রেখে? না, রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না। মোবাইলে ধরছে না যখন ল্যান্ডলাইনে ট্রাই করে দেখো না। প্রথমে তো ওটাতেই করলাম, তাও ধরলেন না। না, ধরছেন না, বুঝতে পারছি না বাড়িতে আছেন কিনা। প্যাগি, আমি বুঝতে পেরেছিলাম কোনো গন্ডগোল আছে। প্যাগি, প্যাগি, প্যাগি কোথায়? তুমি প্যাগির সাথে কিছু করোনি তো? ও ঠিক আছে তো? এরম ভাবে কি দেখছো আমার দিকে? কতগুলো প্রশ্ন। পেগি, পেগি, পেগিকে ছাড়া খুব একা হয়ে যাবে না তুমি? একটা অবলা মেয়ে, লোনলি ওমেন। ওই মেঘাও এরকম ভাবেই ভয় পাচ্ছিল মৃত্যুর আগে। তুমি মেঘাকে মেরেছো? হ্যাঁ, এরকম ভাবেই একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে, যেরকম ভাবে তুমি মরবে। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? কিচ্ছু ক্ষতি করনি আমার, তুমি কোনো ক্ষতি করনি। আয়, আমার কি ক্ষতি করেছো তুমি? না, কিচ্ছু ক্ষতি করনি, এখন কোনো ক্ষতি করনি। কিন্তু তুমিও সেই ভুলটাই করবে। মেঘা জি তোকে এত মারতো, কিন্তু তবুও ও ওর কাছে যেতে চাইছিল। সব মেয়েরাই সেই ভুলটাই করে, সেই ভুলটাই। এবার অন্য কাউকে আর সেই ভুলটা আমি করতে দেব না। মানেটা কি? মেয়েরা ভুল করুক না করুক তোমার কি? তুমি তাদের মেরে ফেলবে? এত কষ্ট পাওয়ার থেকে তো মরে যাওয়াটাই ভালো, তাই না? তোমার কোনো কষ্ট হবে না। তোমার মুখটা মৃত্যুর পরেও ততটাই সুন্দর দেখাবে। ভালো, তাই না? ভালো, ভালো, তাই না? আপনি ঠিক আছেন? হ্যাঁ, কিন্তু ওই মেঘাকে মেরেছে। না না স্যার, না, আমি তো একে খারাপ লোকেদের হাত থেকে বাঁচাতে চাই। হ্যাঁ, ওই রোজ রোজ মারধর, চোট লাগা, রক্ত বেরোনো, আমি তো একে জীবনের কষ্ট থেকে মুক্তি দিতে চেয়েছিলাম স্যার। তোমার জীবনের কষ্ট তো এবার কোর্ট দূর করবে, কিন্তু তোমার এই সফট প্লাস্টিক ব্যাগ নয়, মোটা দড়ি জুটবে, ফাঁসির। কি ভুলভাল কথা বলছে সব। যাই হোক, আমার এদের ফালতু কথায় কিছু যায় আসে না। ইউ নো হোয়াট, এই কম্পিটিশনটা তো আমিই জিতব। এই বছরের মিস রোজ কুইন আমিই হচ্ছি। অবশ্য এই কম্পিটিশন জেতার জন্য সৌন্দর্যের সাথে সাথে ইন্টেলিজেন্সিও দরকার। সেটা কোথা থেকে আনবে? ও রিয়েলি? আপনারা কি জানেন কিমির আত্মার জন্য এই কন্টেস্টেন্ট বন্ধ হয়ে গেছিল? তাহলে কি কিমির আত্মা আবার ফেরত আসবে? ফাইনাল আর মাত্র 3 দিন পরেই। জানি না সেই দিন কি হবে। তুমি এই কাজ করার জন্য তৈরি মহাশ্বেতা? হ্যাঁ, আরেকবার ভেবে দেখো। আমি যে কোনো মূল্যে এই কন্টেস্ট জিততে চাই ম্যাডাম। সুপার মডেল হওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আমি এই ক্রাউনটা জিততে চাই। এই ক্রাউন তো তুমিই পাবে, কিন্তু একটা কাজ করতে হবে। কবে করতে হবে? আগামীকাল।
রানী, এটা কিন্তু র্যাম্প, কোনো রাস্তা না, ওকে? আন্টিদের মতো হাঁটা বন্ধ করো, প্লিজ গো ব্যাক। ও মাই গড, এই মাইগ্রেন আবার শুরু হলো। যদি আমি তোমাদের টেনশনে নাও মরি, এই ব্যথাটার জন্য অবশ্যই আমি মরবো। এই নাটকবাজ মেয়ের নাটক কবে শেষ হবে? জেসিকা ডার্লিং, তোমার কিচ্ছু হয়নি, তুমি পারফেক্ট ফাইন। আর প্লিজ, কত কাজ বাকি আছে, ওঠো। খুব ভালো হয়েছে তুমি এসেছো। এদেরকে কোথা থেকে সিলেক্ট করে এনেছো? একটা কাজও ঠিক করে করতে পারে না। এই জন্যই তো তোমার মতো গ্রেট কোরিওগ্রাফারকে রেখেছি। জানি না, এদেরকে র্যাম্পে হাঁটাতে হাঁটাতে আমি নিজেই র্যাম্পে হাঁটা ভুলে যাব। কিছু ঠিক হচ্ছে না। চারদিকে আমি অন্ধকার দেখতে পাচ্ছি। কিছু একটা খারাপ ঘটতে চলেছে। জেসিকা, স্টপ ইট প্লিজ। এখন তুমি তোমার ভবিষ্যৎবাণী বন্ধ করো। তোমার অ্যাস্ট্রোলজির ক্লাস শুরু করে দিও না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, লোক কেন শুধু কিমির কথা বলছে। ও ভুল করে মাত্র 2 ঘন্টার জন্য রোজ কুইন হয়েছিল। আর এটা তো অনেক বছর আগেকার ঘটনা। আমিও রোজ কুইন হয়েছিলাম, কই আমার তো কিছু হয়নি। 1 সেকেন্ড। হ্যালো, হোয়াট? ওদেরকে খবর দিল? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। কি হলো, কিছু গন্ডগোল হয়েছে? হ্যাঁ, প্রেসের লোক বাইরে এসছে, ঠিকমতো রিহার্সালও করতে দেবে না। এত রাতে প্রেসের লোক এখানে কেন এসেছে? ওদেরকে কেউ ফোন করে বলেছে যে এখানে কোনো গন্ডগোল হয়েছে। আই হোপ ওরা দিয়ার ব্যাপারে কিছু জানতে চাইলে। কোন ব্যাপারটা? এই যে দিয়া ড্রাগ নেয়, আর দিয়া মহাশ্বেতা সবসময় ঝগড়া হয়। কিন্তু দিয়া আর মহাশ্বেতা কোথায়? 8 ঘন্টা হয়ে গেল, কোনো খবরই নেই। রিধিমা, দিয়া আর মহাশ্বেতা কোথায়? জানি না, এখানেই তো ছিল। প্রেসের লোকজন এসে গেছে আর মেয়ে দুটো ফোনও ডেড। রোহিণী, মনে আছে আজ থেকে 7 বছর আগে কিমি কন্টেস্ট থেকে এভাবেই হারিয়ে গেছিল, আর তারপর ওর লাশ পাওয়া গেছিল। রোহিণী, কিমির মৃত্যুটা এইভাবেই হয়েছিল। ওর বডিটা এইভাবেই পাওয়া গেছিল 7 বছর আগে, মনে আছে না তোমার? আর ওর মুখটাও। আমার ফটো ওই লাশের উপর কেন? কেন না, ও আমাকে কেন মারবে? কারণ কিমি মৃত্যুর পর তুমি হয়েছিলে রোজ কুইন, তুমি পেয়েছিলে ক্রাউন। না না, ওই ক্রাউন আমার ছিল, আমি জিতেছিলাম। আরে, চিৎকারের আওয়াজটা তো এখান থেকে এলো, কিন্তু এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। ওই যে ওকে। ও মাই গড, এ তো মহাশ্বেতা। ও গড, এ তো মারা গেছে। কিন্তু এই পুলে কি করছিল? আরে ওটাকে গাছ, ওই যে পিঙ্ক ড্রেস পরা মেয়েটা চলে যাচ্ছে, ওকে ধরো। পিঙ্ক ড্রেস? কিমিও তো পিঙ্ক ড্রেস পরেছিল যখন ওর মৃত্যু হয়েছিল, মনে আছে না রোহিণী? এর মানে কিমি এখানেই কোথাও আছে। এই শুধু কেন কিমি কিমি বলছো তুমি? শাট আপ। ওকে জেসিকা, প্লিজ সিআইডি কে ফোন করো। এক্সকিউজ মি, পিছনে যান, 1 মিনিট সরে যান। দীপিকা, মেয়ের লাশ তুমি দেখো। স্যার চলো।
স্যার এই দেখুন, এখানে মাথায় একটা ছোট কাটার দাগ রয়েছে, আর ওর বাঁ হাতে ডটের চিহ্ন দেখা যাচ্ছে। এখনো ডুবে মারা গেছে কিনা সেটা বলা মুশকিল স্যার। এখানকার কোনো মেয়ে ডুবে মারা যেতে পারে না। আই মিন, রোজ কুইনের সব কন্টেস্টেন্টই সাঁতার জানে ভালো করে। যাক, সেটা তো জানা যাবে। এবার এটা বলুন যে আরেকটা লাশ কোথায়? ওখানে ওয়াশরুমে। এই অ্যাক্সিডেন্টের আগে এখানে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল, বা এই দুটো মেয়ে কি কোনো কারণে চিন্তিত ছিল? হ্যাঁ, ওরা নিজেদের মধ্যে সবসময় ঝগড়া করত, কিন্তু কাল হঠাৎ ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ইনফ্যাক্ট মহাশ্বেতা নিজেই দিয়ার সাথে বন্ধুত্ব করেছিল, কারোর বিশ্বাসই হচ্ছিল না। এই ব্যাপারটা এখানেই শেষ হতে পারে না। আমাদের মধ্যে কেউ বাঁচবে না, কিমি কাউকেই ছাড়বে না। তুমি তুমি দেখলে না অভিষেক? আমি তো পিঙ্ক ড্রেস পরা একটা মেয়েকে শুধু দেখেছিলাম, এর মধ্যে কিমি কোথা থেকে চলে এলো? এই কিমি মেয়েটিকে 7 বছর আগে কিমি রোজ কুইন হয়েছিল। লোকেরা বলে যে ওর আদা এই কন্টেস্টটাকে নষ্ট করে দেবে। আত্মা? কি কি বলছেন আপনি? হ্যাঁ, মনে হচ্ছে আপনার কোনো জিনিস হারিয়ে গেছে। স্যার লাশের বডির ওপরই ফটোটা পাওয়া গেছে। রোহিণীর ফটো? মনে হচ্ছে খুনির রোহিণীর সঙ্গে শত্রুতা রয়েছে। তাই তো মনে হচ্ছে। বিবেক, ফ্রেডরিক্স, একটা কাজ করো, এতে সবার ফিঙ্গারপ্রিন্টস নিয়ে নাও। আর অভিষেক বাবু, আপনি সত্যি কোনো পিঙ্ক ড্রেস পরা মেয়েকে দেখেছিলেন নাকি? আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? নিজের কন্টেস্টকে নিজেই বরবাদ করব? নিজের এত টাকা ইনভেস্ট করেছি আমি, এসব নিয়ে আমি মজা করছি? আমার কথা তো কেউই শোনে না। আগেই বলেছিলাম একটা পুজো করি নাও, সময় ভালো যাচ্ছে না। কিমি আমাদের কাউকেই ছাড়বে না। দেখুন ম্যাডাম, এটা খুবই চালাক কোনো খুনির কাজ। এসব উল্টোপাল্টা কথা বলে লোকজনকে ভয় দেখাবেন না। আত্মার কাছ থেকে ফটো কোড দিয়ে এলো, হ্যাঁ? আর আপনি একটু মনে করে বলবেন যে ওই বাকলটা এখানে এলো কি করে। একটু মনে করে বলবেন যে ওই বাকলটা এখানে এলো কি করে। আরে ভাই, আজ এসিপি কোথায়? বড় ফাঁকা ফাঁকা লাগছে। উনি ব্যাঙ্গালোর গেছেন কনফারেন্সে। থ্যাংক গড। থাকবে তো 3-4 দিন? আগে হ্যাঁ। ভেরি গুড। আরে ও এখানে থাকলে না এতক্ষণ মাথা খারাপ করে দিত। কেন? আরে এখানে প্রথম থেকে অনেক কনফিউশন আছে। দেখো, আমার মনে হচ্ছে প্রথমে এই মেয়েটির মৃত্যু হয়েছে, এই মেয়েটি দিয়া বাথরুমে, আর ও ঠিক 40 মিনিট বাদে এই মেয়েটির মৃত্যু হয়েছে সুইমিং পুলে। কিন্তু আমার মনে হয় যে এই দ্বিতীয় মেয়েটার মৃত্যু হয়েছে ঠিক 1 ঘন্টা পরে। ঠিক আছে বাবা, মেনে নিচ্ছি যে ওই মেয়েটির মৃত্যু 1 ঘন্টা বাদে হয়েছে, ওকে। কিন্তু এই প্রথম মেয়েটিকে মারবার পর খুনি ওর মুখে পেস্টি কেন গুঁজেছিল? সেটা তো ঠিক বলতে পারবো না। আর এই মেয়েটি মহাশ্বেতা, এর বডিটা সুইমিং পুলে ছিল, জলে ডুবেছিল এই মেয়েটি, কিন্তু লাশের মধ্যে লাংসে কোনো জলই ছিল না। আরে এই কথাটাই আমিও ভাবছিলাম যে এই মেয়েটা যদি জলে ডুবে গিয়েই থাকে তো হাত পা চালালো না, চেঁচালো না। কিভাবে চেঁচাবে? ও তো আগেই মরে গিয়েছিল। এ দেখো, এর শরীরে ড্রাগ পাওয়া গেছে। মনে হচ্ছে ভুল করে বেশি ড্রাগ নিয়ে ফেলেছে, বোধহয় ওভারডোজের জন্যই মরে গেছে। দয়া, ওভারডোজে যদি মরে তো বাইরেই মরে যাবে না, মরতে মরতে জলে থড়াই যাবে। স্যার আপনি ওই আঘাতটা দেখেননি ওই মাথার উপরে? মনে হয় ওকে প্রথম মাথায় আঘাত করে মারা হয়, তারপর ইনজেকশন দিয়ে মারা হয় আর জলে ফেলে দেওয়া হয়। ব্যাপারটা তো বেশ অদ্ভুত, কিছু বুঝতে পারছি না। প্রথমে মাথায় মারলো, তারপর ড্রাগ দিয়ে খুন করলো, তারপর জলে ফেললো। স্যার ওই হলুদ রঙের ফাইবারটাও তো পাওয়া গেছে দিয়ার লাশের কাছে। ওর ব্যাপারে কোনো কথা না বলাই ভালো। কেন ডক্টর, কেন বলবো না? আরে আরো চোখের জল পড়বে ভাই, কেস আরো গড়বড় হয়ে যাবে। কিন্তু কথা লুকিয়ে রেখে তো কোনো লাভ নেই। দেখো, এই মেয়েটি মহাশ্বেতা হলুদ ড্রেস পরেছিল, রাইট? রাইট। আর বাথরুমে যে হলুদ ফাইবার পাওয়া গেছে সেটা এই ড্রেস থেকে এসেছে। তার মানে এই মেয়েটি দিয়ার মৃত্যুর পর বাথরুমে উপস্থিত ছিল। হতে পারে যে এই দিয়ার খুন এই মেয়েটি মহাশ্বেতাই করেছে, আর তারপর এর খুন অন্য কেউ করেছে।
স্যার স্যার 7 বছর আগে একটা কন্টেস্ট হয়েছিল সুপার মডেল খোঁজার জন্য। ওটাতে কিমি নামের একটা মেয়ে জিতেছিল, আর যেই রাতে ও রোজ কুইন হয়েছিল সেই রাতেই ও খুন হয়। আরে এর মুখেও? হ্যাঁ স্যার, কিমির মুখেও ঠিক সেই রকম পেস্ট্রি লাগানো ছিল যেমন দিয়ার লাশে পাওয়া গেছে। কিন্তু স্যার কিমির খুনি তো ধরা পড়েছিল আর ও জেলে আত্মহত্যা করেছিল। ও, কিমির মৃত্যুর পর ক্রাউন কে পেয়েছিল? রোহিণী পেয়েছিল স্যার, ও ফার্স্ট রানার আপ ছিল। আর স্যার তারপর থেকে অদ্ভুত রকমের অ্যাক্সিডেন্ট হতে শুরু করে। স্টেজ হঠাৎ করে ভেঙে পড়ে, দুটো ছেলে পড়ে মারা যায়, আরেকটা মেয়ে মরতে মরতে বেঁচে যায় স্যার। লোকে বলে কিমির আত্মা নাকি ওখানে রয়েছে। আর তারপর থেকে স্পন্সররাও পালিয়ে যায়। আর স্যার তারপর থেকে রোজ কুইন বন্ধ হয়ে যায় স্যার। আর যখন এই কন্টেস্টটা আবার শুরু হলো তখন রোহিণীর প্রাণ সংশয় হয়ে উঠল। হ্যাঁ স্যার, আর এই মিস্টার অভিষেক রোহিণীর হাজব্যান্ড। এমনিতে ওরা আলাদাই থাকে, কিন্তু রোহিণী অভিষেককে এখনো ডিভোর্স দেয়নি। আচ্ছা, আর এই যে স্যার জেসিকা আছে না, ওর কিছু চলছে অভিষেকের সঙ্গে, কোনো অ্যাফেয়ার। ও, তার মানে রোহিণীর মৃত্যুর পর অভিষেক আর জেসিকা দুজনেরই বেশ লাভ হতে পারে। স্যার শুধু এটাই নয়, রোহিণীর মৃত্যুর পরে ইন্স্যুরেন্সের লাখ টাকা অভিষেকই পাবে। আর স্যার আমরা যে রিধিমা স্যান্ডেলের বাকেল পেয়েছিলাম লাশের পাশে, হয়তো রিধিমারও হাত থাকতে পারে এই দুটো খুনের ব্যাপারে। হ্যাঁ, এর মধ্যে কেউ একজন আছে যে কিমির আত্মার ভয় দেখিয়ে রুহিনকে প্রাণে মেরে দিতে চাইছে আর এই কন্টেস্টটা বন্ধ করতে চাইছে। আমি স্বীকার করছি রোহিণী যে তোমার ভয় লাগে না, কিন্তু আমার ভয় লাগে। এসব ঘটনাগুলো কিমির আত্মা করছে নাকি অন্য কেউ? আমি আমার লাইফে কোনো ঝুঁকি নিতে পারবো না। আমি এই কন্টেস্ট ছেড়ে চলে যাচ্ছি। কি করে যেতে পারো? এটা তোমরা ভুলো না, তোমরা সবাই কন্ট্রাক্ট সাইন করে এখানে এসেছিলে, তাই তোমরা কেউ কন্ট্রাক্ট ভেঙে বাইরে যেতে পারো না। এত টাকা ইনভেস্ট করেছি, আমি রাস্তায় চলে আসবো, আমি বরবাদ হয়ে যাব। আপনি রাস্তায় চলে যাবার কথা বলছেন? কাল আমাদের সবার লাশ পাওয়া যাবে এখানে। আমি এখানে থেকে সুইসাইড করতে পারবো না, আমি চলে যাচ্ছি। শাট আপ প্লিজ। দেখো, এখানে তোমরা সবাই নিজেদের ইচ্ছেতে সুপার মডেল হতে এসেছো, আর একটা ছোট প্রবলেমের জন্য চলে যেতে চাইছো? প্লিজ, তোমাদের সবার সাহায্য দরকার আমাদের। দেখো, আমি প্রমিস করেছিলাম, আমরা সবাই প্রমিস করেছিলাম যে আমরা তোমাদের কেরিয়ার করে দেব, কিন্তু এর মধ্যে কেউ যদি আমাদেরকে ধোকা দেয় তো আমি তার কেরিয়ার শেষ করে দিতে পারি। ইউ গট ইট? রিল্যাক্স, হ্যাঁ, জাস্ট রিল্যাক্স গার্লস। এসব ছাড়ো, যেটা হয়েছে সেটাকে ভুলে যাও আর হলে গিয়ে প্র্যাকটিস শুরু করো। দেখো, কাল আমরা ছোট বাচ্চাদের জন্য ফ্যাশন শো করছি। আমি চাই যে আমরা সবাই ছোট বাচ্চাদের কথা ভাবি আর নিজেদের সাকসেসের কথা ভাবি। অলরাইট? ইজ দ্যাট ওকে? রিধিমা, প্লিজ কাউকে কুবুদ্ধি দিও না। যাও প্র্যাকটিস করো প্লিজ। রোহিণী, তুমি কোনো কাজের যোগ্য নও। এত ছোট একটা কন্টেস্ট সামলাতে পারো না তুমি। আমারই ভুল ছিল, এত বড় কন্টেস্টের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম আমি। অভিষেক, এটা কোনো সময় ঝগড়া করার? রোহিণী নিজেই বিপদের মধ্যে রয়েছে। আমি তোমাকে বলেছিলাম না যে ওর খারাপ সময় যাচ্ছে? দিয়ার লাশের উপর ওর ছবি দেখেছিলে না তুমি? ওর নেক্সট টার্গেট রোহিণী। তুমি তোমার বাজে কথা রাখো তো। ও বাঁচুক মরুক আমার কিছু যায় আসে না তাতে, আমার শুধু কন্টেস্টটা হলেই হলো। বাহ অভিষেক বাবু, বাহ, খুব ভালো হাজবেন্ড তো আপনি। নিজের স্ত্রীর মৃত্যুর অপেক্ষা করছেন? হ্যাঁ না, আমি এমন কিছু বলতে চাইনি, মানে রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে গেছে। আসলে রোজ কুইন কন্টেস্টে এত টাকা খরচা হয়ে গেছে যে এখন তো সিআইডি টিমও চলে এসেছে আমাদেরকে পাবলিসিটি দেওয়ার জন্য। আপনার পাবলিসিটি করা ছাড়াও সিআইডির অনেক কাজ আছে মিস্টার অভিষেক। দুজন কন্টেস্টেন্টকে খুন করা হয়েছে। দিয়ার মাসিদা ছাড়া ওদের সঙ্গে আর কে থাকতো? কে ওদের রুম পার্টনার? রিধিমা। রিধিমা? একটু ভালো করে দেখো দীপিকা, তিনটে মেয়ে থাকতো এই ঘরে, দুজনের খুন হয়ে গেছে আর তৃতীয় জনকে সন্দেহ করছে। কি হলো, তোমার শরীর ঠিক নেই নাকি? না স্যার, ঠিক আছে, কিন্তু স্যার আপনার মনে হয় ওই আত্মার ব্যাপারটা সত্যি? আই মিন দুটো খুন হয়ে গেছে। দীপিকা,
সিআইডিতে আছো তুমি, চোখ কান মাথা খোলা রেখে কাজ করো তুমি, বুঝলে? হ্যাঁ স্যার। চলো। জেসিকার লোগো। জেসিকা ওই 3টে মেয়ের কুষ্টি বানিয়েছিল। সিরিঞ্জ, ড্রাগস নিত এই মেয়েগুলো। এটা কিসের দাগ? ও, ফিঙ্গারপ্রিন্টস। স্যার। হ্যাঁ দেবিকা। স্যার এই দেখুন। আঙুলের ছাপ, হুম। ব্রাউন ফিঙ্গারপ্রিন্টস। মাটি তো হতে পারে না, কোনো কালার বা পেইন্ট। স্যার চকলেট। হ্যাঁ স্যার, মনে আছে স্যার দিয়ার ফেসের উপর চকলেট পেস্ট্রি লেগেছিল? ইয়া, ইউ আর রাইট। একটা কাজ করো, এই ফিঙ্গারপ্রিন্টসটা নাও, কোনো না কোনো সিক্রেট তো নিশ্চয়ই খুলবে। এই ডার্ক চকলেট খেলে অনেক লাভ আছে জানো তো। হার্টের অসুখ হোক, কোনো ডিপ্রেশন হোক, স্কিনের অসুখ হোক, সবেতেই ডার্ক চকলেট খুব কাজ করে। আচ্ছা। আর এই চকলেটটা এটাও বলে দিল যে দিয়ার খুনে কার হাত আছে। এই ফিঙ্গারপ্রিন্টসটা? হ্যাঁ, এই ফিঙ্গারপ্রিন্টস মহাশ্বেতারি। আর ওই যে পেস্ট্রিটা পাওয়া গেছে দিয়ার মুখ থেকে, আমি ওটাও টেস্ট করে রেখেছি। তাহলে আপনি জানতে পেরেছেন যে ওটা কি কি দিয়ে বানানো? জানতে পেরেছি। যে সমস্ত জিনিস ওই পেস্ট্রি বানাতে কাজে লেগেছে, ওই সব জিনিস আমি ওই ছোট্ট চকলেটের ফিঙ্গারপ্রিন্টে পেয়েছি। তার মানে যে সময় দিয়ার খুন হয়েছিল মহাশ্বেতা সে সময় ওখানেই ছিল? শুধু ছিল না, বরং মহাশ্বেতাই দিয়ার মুখে ওই পেস্ট্রিটা গুঁজেছিল। মানে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে দিয়ার খুনে মহাশ্বেতার হাত ছিল। খুন করার পর মহাশ্বেতা নিজের ঘরে যায়, কেউ ওর মাথায় মারে, ও অজ্ঞান হয়ে যায়, আর তারপর ইনজেকশনে ড্রাগ ভরে ওকে মেরে দেওয়া হয়। আমার কিন্তু এই রিধিমার উপরে সন্দেহ হচ্ছে। ও ঠিকঠাক কথার উত্তরও দিচ্ছে না। আর এই দুটো মেয়ে যারা মারা গেছে তারা রিধিমার সঙ্গেই থাকতো, একই ঘরে। স্যার ফুলের কাছে স্যান্ডেলের ক্লিপটাও তো পেয়েছিলাম। হ্যাঁ, আর ওটাও রিধিমারই। এক কাজ করো, যাদের উপর সন্দেহ আছে সবাইকে ডেকে নাও, লাই ডিটেক্টিং টেস্ট করিয়ে নি। লাই ডিটেক্টিং? হ্যাঁ, লাই ডিটেক্টিং। কে ঠিক বলছে কে ভুল বলছে পরিষ্কার বোঝা যাবে। হ্যালো, কি? দেখি দেখি, সরে যান সরে যান, আমাদের এখানে কাজ করতে দিন, যা করার একটু দূরে গিয়ে করুন, চলো। বেঁচে আছে স্যার। হসপিটালে ফোন করেছিল কেউ? স্যার অ্যাম্বুলেন্স এক্ষুনি চলে আসবে। ওকে। কি হয়েছে এখানে? হ্যাঁ, আমরা তো এখানে চ্যারিটি ফ্যাশন শো করছিলাম, সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে রোহিণী চিৎকার করলো আর পড়ে গেল। বুঝতেই পারছি না আমি শোটা কি করে চালাবো। স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি এদিকে আসুন। স্যার গলার কাছেই দাগটা দেখুন, কেউ বিষের পিন ফুটিয়েছে। আগে থেকেই জানতেন যে রোহিণীর লাইফ রিস্ক রয়েছে, তা সত্ত্বেও এখানে কোনো সিকিউরিটি রাখেননি আপনি? এত লোকের ভিড়ের মধ্যেও বিষাক্ত পিন গেঁথে দিল। কেউ কি এই ঘটনাটা নিজের চোখে দেখেছে? স্যার এখানে অনেক অডিয়েন্স ছিল, সবার সামনে এরকম অ্যাটাক কি করে হতে পারে? আমিও তো ওর কাছেই ছিলাম। পিন মারার জন্য পাশেই বসতে হয়। সবাই বলেছিল, কিন্তু আমি মানি না। কোথায় কোথাও কোথাও সত্যি কিমির ভূত। কি বলছেন আপনি? ভূতটুদের কথা বলছেন যে? কেউ জেনে শুনে এই কন্টেস্টার রোহিণীর পিছনে হাত ধুয়ে পড়েছিল। একটা কাজ করুন, আপনি কাল সকালে ফরেন্সিক ল্যাবে চলে আসুন, আর আপনি একটা টেস্ট করবেন, আর জেসিকা কেউ নিয়ে আসবেন। জেসিকা কোথায় দেখতে পাচ্ছি না। আরে লাইট অফ হয়ে গেল কি করে? ওই দেখো কিমি পালাচ্ছে। দয়া, ওটা কিমির আত্মাই হবে, ওই সবকিছু করছে। এখানে কেউ বাঁচবো না, রোহিণীকে ওই মেরেছে। কপাল ভালো তাই বেঁচে গেল। এটা তো হবারই ছিল।
কিমির আত্মা দেখানোর জন্যই লোডশেডিং হয়েছিল। সব ড্রামা। খুব খারাপ হতে চলেছে, খুব খারাপ। তোর সব কিছু শেষ হয়ে যাবে। রোহিণী, বাস। আরে আপনারা এখানে কি করে এলেন? আমি তো এখানে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি। এটা কি ধরনের প্র্যাকটিস অ্যাস্ট্রোলজির? মোমবাতি জ্বালিয়ে রেখেছেন ব্যাস। শুনলাম আপনার শরীরটা নাকি ঠিক নেই, দু একটা টেস্ট করে নিলেই ঠিক হয়ে যাবে। কিসের টেস্ট? সত্যি বলবার টেস্ট, ফরেন্সিক ল্যাবে। আপনার বান্ধবী রোহিণীর উপরে একটু আগেই আক্রমণ ঘটেছে, প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছে কেউ ওকে। তো তো এটা এটা তো খুব খারাপ হয়েছে ওর সাথে। এটা কি আপনি রোহিণীর পূজা করছেন কেন? ওইটা এমনি। রোহিণীর স্বামী অভিষেক আর আপনার ভালো বন্ধুত্ব, তাই না? মানে আপনি আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমার মাথায় ভীষণ ব্যথা হচ্ছে, আপনারা প্লিজ এখান থেকে চলে যান। কাল আপনাকে ফরেন্সিক ল্যাবে আসতে হবে। রোহিণীর হাজবেন্ড আপনার বন্ধু অভিষেককেও ডাকা হয়েছে। কাল? ডক্টর সালুকে, এই লাই ডিটেক্টিং টেস্ট করে জানা যাবে তো যেটা সত্যি বলছে না মিথ্যে? আরে ভাই, এমন কথা বলছো যেন এই প্রথমবার করছো। না, তবুও মানেটা কি? দেখো, যখন কোনো মানুষ মিথ্যে বলতে চেষ্টা করবে তখনই ওর মস্তিষ্ক উত্তেজিত হয়ে উঠবে, আগুন লেগে যাবে। আর ওই উত্তেজনা আমরা ধরতে পারবো? একদম ঠিকঠাক ধরতে পারবো। এটাকেই তো বলে মিথ্যা নির্ণায়ক পদ্ধতি, লাই ডিটেক্টিং টেস্ট। তার মানে এদের মধ্যে কেউ যদি দিয়া এবং মহাশ্বেতার খুনের ব্যাপারে কিছু জেনে থাকে, আমরা ধরতে পারবো। একদম। ডক্টর সালুঙ্কে রেডি। ডাকো। অভিষেক, প্লিজ আসুন। বসুন। এখন আমরা একে এক একটা প্রশ্ন করব, অথবা টিভিতে কোনো ক্লিপিংস দেখাবো, আর আমরা কম্পিউটারে দেখব যে ওর মস্তিষ্কে কি ঘটছে। রোহিণীর ফটো দেখে এর মস্তিষ্ক উত্তেজিত হয়েছে, বাকি তো কিছু হয়নি। একে যেতে দাও, নেক্সট ডাকো। যেতে দাও ওকে, নেক্সট ডাকো। এই কালপ্রিট, একেই ধরো। রিদিমা, দিকে এসো, দেখো নিজের রেজাল্ট। এখন আর লুকিয়ে কোনো লাভ হবে না, সবকিছু সত্যি সত্যি বলো। আমি সব মিথ্যে বলছিলাম স্যার। মহাশ্বেতার মৃত্যুর কিছুদিন আগে আমি ওর সাথে দেখা করেছিলাম। মহাশ্বেতা দিয়াকে আমি কিছুদিন আগে ড্রাগসটা দিয়েছিলাম। ড্রাগসগুলো কোথায় গেল? এখন আমি কি করব? কি করব? কোথাও খুঁজে পাচ্ছি না, পাগল হয়ে যাব আমি। মহাশ্বেতা, রিদ্ধিমা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? ড্রাগসগুলো কোথায় গেল? বলো, কোথায় আছে ড্রাগসগুলো? ড্রাগস? হ্যাঁ, ড্রাগসগুলো কোথায় রেখেছো তুমি?
দেখো ওগুলো সব শেষ করে দাওনি তো তুমি? দেখো আমার একটা ইনজেকশন চাই প্লিজ। আমি জানি না, আমার কাছে কিচ্ছু নেই। এমনিতেই আমি খুব টেনশনে আছি। দেখ, আমি কুইন্টুইন হতে চাই না। আমি যাচ্ছি এখান থেকে। এখানে আমার অবস্থা খারাপ হচ্ছে আর তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো। দেখো আমাকে বলো ড্রাগস গুলো কোথায় আছে? আমার কাছে নেই। বলো ড্রাগস গুলো কোথায় আছে? আমি জানি না। বলো। আমি তো রেগে গিয়ে ওর মাথায় মেরে দিয়েছিলাম। আমি আর কিচ্ছু করিনি। আমি কারোর খুন করিনি। আমি তো এটাও জানতাম না যে মহাশ্বেতা জলের মধ্যে কি করে পড়লো। আমি সত্যি কথা বলছি স্যার, আমাকে বিশ্বাস করুন। তোমার ওর ব্যাপারে আর কিছু মনে পড়ছে? খুন হওয়ার একদিন আগে হঠাৎ করে মহাশ্বেতা আর দিয়ার বন্ধুত্ব হলো। আগে তো ওরা দুজন দুজনের সাথে কথাই বলতো না, দুজনের মধ্যে হিংসা ছিল। এটা কিভাবে ঘটলো হঠাৎ করে? জানি না, মহাশ্বেতা তো এটা বলছিল যে ওই কন্টেস্ট জিতবে আর বিউটি কুইন ওই হবে। তাহলে যেদিন দুজনের বন্ধুত্ব হয় সেই রাতেই দুজনের খুন হয়। হ্যাঁ, ও ওয়াশরুমেই বলছিল কি যে ওর চিন্তা ভাবনা কিছু নেই, আমি সবকিছু ছেড়ে চলে যাব। আর তারপরে ওরও খুন হয়ে যায়। কে মেরেছে তাহলে? এই কাজটা তো সেই লোকের পক্ষেই সম্ভব যে মেয়েগুলোকে বলেছিল আমি তোমাদের জেতাতে পারি, আর যার হাতে কাউকে জিতিয়ে দেওয়ার ক্ষমতা আছে। আপনারা যা ইচ্ছা বলতে থাকুন, কিন্তু কিছুই প্রমাণ করতে পারবেন না। আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন, আমার শরীরটা ভালো নেই। আমি আগেই বলেছিলাম। এ নাও জল খাও। তুমি ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ দেখিয়েছিলাম, ডক্টর বলল যে কলেরা হতে পারে। স্যার, ও যেটা বলছে সেটা নয়। এই সব সিমটমস তো ধাপ্পাবাজির লক্ষণ সব। যখনই কোনো খুনি ফেঁসে যায় তখন এই সমস্ত ধাপ্পাবাজির লক্ষণ দেখা যায়। আমাকে ওর সাথে আলাদা করে দেখা করতে হবে। এটা কোনো রোগ নয়, অন্য কোনো ব্যাপার আছে। না অভিষেক, না, প্লিজ আমাকে বিশ্বাস করো। আমি এই খুন করিনি, আর এর সাথে আমি কোনোভাবে জড়িত নই। আর ওই কিমির ভূত? জেসিকা, এসব কি? তুমি কেন এসব বাজে জিনিস করে চলেছো? আরে আমি কেন করব এটা? আমি নিজেই এত চিন্তিত। আমার মনে হয় ওই আত্মাটা আমার পিছনে পড়েছে। আমি বারবার অসুস্থ হয়ে পড়ছি। দেখো দেখো জেসিকা, আমি ভালো করে জানি তুমি রোহিণীকে পছন্দ করো না। হ্যাঁ, আমি ওকে অপছন্দ করি। ও তোমার আর আমার মাঝখানে একটা দেওয়াল। কিন্তু তার মানে এই নয় যে আমি আত্মা হয়ে ঘুরে বেড়াবো। দেখো জেসিকা, ঠান্ডা মাথায় আমার কথা শোনো। তুমি রোহিণী থেকে বদলা নিতে চাও? একবার এই কন্টেস্টটা শেষ হতে দাও, তারপর তোমার যা ইচ্ছা তাই করো। তুমি প্লিজ প্লিজ আমাকে বরবাদ করে দিও না। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। আমার রোহিণীকে মারার কোনো দরকার নেই। যখনই কন্টেস্ট শেষ হয়ে যাবে ও নিজে নিজেই মরে যাবে। জেসিকা, জেসিকা, জেসি, তুমি কে? কে তুমি? কি হয়েছে ম্যাডাম? আপনি ঠিক আছেন তো? ঠিক কি হয়েছে? স্যার, ওই যে আমার উপর কেউ অ্যাটাক করেছে স্যার। দেবিকা, তোমাকে ভেতরে আসার পারমিশনটা দিল কে? দেখো দেখো স্যার, জেসিকার অবস্থা থেকে আমার মনে হলো নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ওই ব্যাপারটা জানতেই আমি এখানে এসেছিলাম। পালিয়ে গেছে শয়তানটা। কিন্তু কে ও দেবিকা? দেখতে পাইনি স্যার, মুখ ঢাকা ছিল। কিন্তু ওর হাত থেকে কিছু পড়ে গেছিল। পড়েছিল? কোথায়? এটা ছিল নাকি? এই বালাটা তো জেসিকার। জেসিকার? হ্যাঁ, আমি ওর হাতে এটা দেখেছি। স্যার, এই জিনিসটা হতে পারে জেসিকার, কিন্তু এটা পড়েছে হামলাকারীর হাত থেকে। এই বালাটা যদি ওই আততায়ীর হাত থেকেই পড়ে থাকে তাহলে ওটা তো জেসিকাই, তাই না? ওই আততায়ী কোনো পুরুষ ছিল না, মহিলাই ছিল, জেসিকা। না স্যার, জেসিকার হাত অনেক বেশি মোটা
আর যে আমার উপর অ্যাটাক করেছিল তার হাত অনেক সরু ছিল। তুমি জেসিকার হাত দেখেছো? হ্যাঁ স্যার, জেসিকার হাত দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওকে বিষ দেওয়া হয়েছে। আর মানে? হ্যাঁ স্যার, আর আমি ওকে এটাই বলতে এসেছিলাম যে বারবার এই কারণেই অসুস্থ হচ্ছিল। কিন্তু অভিষেক, এই আততায়ীকে খুঁজবো কোথায়? স্যার, ও আমার হাতটা অনেক চেপে ধরেছিল। তো কারণ স্যার, ওর ফিঙ্গারপ্রিন্টস আমার হাতে থাকবে। আমাদের এক্ষুনি ফরেনসিক ল্যাবে যেতে হবে। তোমার মাথা তো দেখছি একদম হাই স্পিডে চলছে। তোমার হাতে ওই চিহ্নটা থাকতে পারে যা অপরাধীকে ধরিয়ে দিতে সাহায্য করবে। দেবিকার স্কিন থেকে ফিঙ্গারপ্রিন্ট? হ্যাঁ হ্যাঁ, ধৈর্যের একটা সীমা আছে ডক্টর সালুকে। আমরা একটা কেস নিয়ে পাগল হয়ে যাচ্ছি আর আপনি নতুন নতুন পদ্ধতিতে রিসার্চ করছেন। দয়া, একজন ইনভেস্টিগেটরের সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু ফরেনসিক টেস্টের রেজাল্ট কখনো ভুল হয় না। লাই ডিটেক্টিং টেস্ট থেকে কিছু তো পাওয়া গেছে, তো এটা থেকেও পাওয়া যাবে। ডক্টর সারিকা, K40 স্প্রেটা নিয়ে এসো। এই দেখুন, এই কেসের সঙ্গে জড়িত সবার ফিঙ্গারপ্রিন্ট আমরা তো আগেই নিয়েছি। ম্যাচ করে দেখে নিচ্ছি কে আসলে এই কিমির ভূত। ইম্পসিবল, এ হতেই পারে না। এর মধ্যে থেকে একটি মেয়ে পাবে মিস রোজ কুইন 2007 এর ক্রাউন। কিন্তু তার আগে একটা ছোট্ট সারপ্রাইজ। যিনি এই শো, এই কন্টেস্ট অর্গানাইজ করেছেন তিনি হলেন এক্স মিস রোজ কুইন রোহিণী। আর এই শো এর সাফল্যের জন্য মিস রোহিণী মিস্টার অভিষেককে ধন্যবাদ জানাতে চান। মিস্টার অভিষেক, প্লিজ আপনি স্টেজে আসুন। দাঁড়াও! দাঁড়াও! বিষাক্ত পিনের খেলা আমরা দেখে নিয়েছি রোহিণী। এই বোকেটা আমাদের দিয়ে দাও প্লিজ। সরি, খেলাটা বেশ ভালোই জমিয়েছিলে তুমি, কিন্তু এখন খেল খতম। এটা কি করছেন আপনারা এমন শো এর মাঝখানে? শো এর মাঝখানে নয়, আপনার জীবন আর মৃত্যুর মাঝখানে। আপনার এই রোজ কুইনের কাঁটাগুলোও বিষাক্ত। এই দেখুন, আপনার ওয়াইফ আপনাকে স্পেশাল গিফট দিচ্ছিলেন, আপনি উপরে চলে যেতেন। জেসিকা, ও মাই গড! দীপিকা! হ্যাঁ স্যার। জেসিকাকে হসপিটাল নিয়ে যাও। জেসিকা হসপিটাল? তুমি বেঁচে গেছো ভাই, কিন্তু জেসিকার বেস্ট ফ্রেন্ড নিজের হাতে ওকে বিষ দিয়েছে। কিছু শুনতে পাচ্ছ না রোহিণী? রোহিণী! জেসিকা কেমন আছে? বেঁচে আছে? জেসিকা হসপিটালে আছে,
সুস্থ হয়ে যাবে। এখন ওকে কোনো হসপিটাল আর কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। ওর সারা দেহে এতটা বিষ দিয়ে দিয়েছি যে আরো বাঁচবেই না। যে লোকেরা নিজের মানুষদেরকে ধোঁকা দেয় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই না অভিষেক? আমি ঠিক বলেছি না? হ্যাঁ, আই এম সরি রোহিণী। তুমি এরকম করলে কেন? অভিষেক বলো না, আমি এরকম কেন করেছি? আমি জেসিকার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু এই কন্টেস্টের জন্য আমার রোহিণীর দরকার ছিল। আমি জেসিকার সঙ্গে প্ল্যান করেছিলাম যে কন্টেস্ট শেষ হয়ে যাওয়ার পর আমরা ওকে রাস্তা থেকে সরিয়ে দেব, ইন্স্যুরেন্সের অনেক টাকা পেয়ে যাব, আর আমার জেসিকার সঙ্গে বিয়ে হয়ে যাবে। কিন্তু কি জানে এ কি করে জানতে পারলো? আমি ওদের দুজনের কথা শুনেছিলাম। যদি না শুনতাম তাহলে ভালো হতো, চুপচাপ মরে যেতাম। আর নিজের প্রতিশোধ নেওয়ার জন্য তুমি দুটো নিষ্পাপ মেয়েকে মেরে ফেললে। ওরা দুজন তো এমনিতেই ড্রাগের নেশায় মরে যেত, এভাবে না মরলেও ওইভাবে মরে যেত। জেসিকাকে বিষ কি করে দিয়েছো? ওর খাবারে আর ওর ওষুধে অল্প অল্প করে বিষ মিশিয়েছিলাম, আমি নিজেই দিয়েছিলাম। বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়ার এটা কোনো রাস্তা নয় রোহিণী। দুজনকে বরবাদ করবার জন্য তুমি আরো দুজনকে খুন করে দিয়েছো। হয়তো তোমার ফাঁসি হতে চলেছে।